আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ছোট্ট দুটো খবর, কিন্তু খুবই এক্সাইটিং, বলা যায় ব্রেকিং নিউজ। আপনারা কিছু কিছু শুনেছেন, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না। সে কারণেই আমি বলছি যে লালমনিরহাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি, যেটাকে চিকেন নেক বলা হচ্ছে, সেই চিকেন নেকের ৬২ কিলোমিটার অংশ বাংলাদেশের, ৬২ কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে। এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা ৬২ কিলোমিটার। এটা গতকাল ছিল ৫২ কিলোমিটার। তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল, বিজিবি সবাই সেখান থেকে উইথড্রন হয়ে গেছে। সেখানে আর কোনো বিজিবির কেউ নেই। জানতে চাওয়া হলে যে বিজিবি কেন বিনা প্রতিরোধে চলে এলো, সেক্ষেত্রে বিজিবির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না, সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে। এখন এই যে দখল, এটা ৬২ কিলোমিটারে থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে, এটা এখনো জানা যায়নি। তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে, তার বাংলাদেশ সরকার কি করছে? আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে, ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক, তারা যেন আবার ফিরে যায়, বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায়। ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায়, যেহেতু আমাদের ৫০ লাখ সৈন্য সেই জামাতের তাহেরের, আমরা ৪ দিনে কলকাতা দখল করি, আমাদের রাওয়ার সেই হুমকি ধামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে। কারণ ভারত এই যে ৬২ কিলোমিটার, এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে, 65 বা 70 আমি জানি না, কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড, এই জায়গাটায় এখন মানে আমরা আমরা তো কথা বলার সময় হুঁশ রাখি না, কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে। বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে। হোয়াট এভার, খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু হটে গেছে। না কূটনৈতিকভাবে, না সামরিকভাবে, কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না, ধিক জানাচ্ছি এই নতজানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার সরকারকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। লাল বদর কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার, যে নিজে একটা সেলিব্রিটি ইউটিউবার, সে লাইফ সাপোর্টে আছে, এইটা কায়সার হামিদ জানিয়েছে। এবং এই ব্যাপারে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব তরুণ তরুণী বর্তমানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য, তারা ব্যাপারটা নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করছে, এবং যেটা খুব স্বাভাবিক। তবে আমি কেন এই বিষয় নিয়ে ভিডিও করলাম সেটা বলছি। সেটা হলো যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ব্যাপারে আমরা একটা পর্যালোচনায় আসি যে লাল বদরদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত। এই নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক চলছে। ভবিষ্যতে লাল বদরদের কি করতে হবে, কি করা হবে, এবং এদের সাথে আমাদের সম্পর্ক কি হবে। আসুন সেই জায়গাটায় একটু আলোকপাত করি। প্রথম কথা হলো, কায়সার হামিদের মেয়ে যে কারিনা হামিদ বা কায়সার, তার যে অবস্থা এখন লাইফ সাপোর্টে, এটা আসলে যে কোনো মানুষের হতে পারে। অর্থাৎ একটা লাল বদরেরও এই ঘটনা ঘটতে পারে, কিংবা আমরা যারা সমাজের বিপরীত অংশে আছি, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, তাদের যে কারোই এটা ঘটতে পারে। সুতরাং এই জায়গায় আমরা এগুলোতে খুব বেশি পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু হচ্ছে সেটাকে আমি বাতিল করছি না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ধরনের বিষয় নিয়ে আপনার
উৎফুল্ল হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু জঙ্গিদের সাথে পারবো না। কেন পারবো না জানেন? জঙ্গিরা যদি আপনি এইরকম একটা ঘটনা আমাদের পক্ষের কোনো একটা ছেলে মেয়ের হলে এরা বলবে আল্লাহ বিচার করছে, আবার উল্টাটা বলবে যে আল্লাহ তাকে রক্ষা করছে। এটা দুই পক্ষে সত্য, কিন্তু আমাদের সাংস্কৃতিক মানটা আসলে আমাদের বজায় রাখা দরকার। এবং এই ব্যাপারে যত ফেসবুক পোস্ট বা আমি দেখেছি, আমি সবগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। আমি এই মুহূর্তে কোনোটাকে তিরস্কার করতে এখানে আসিনি। আমি যে কথাটা প্রথমেই বলবো সেটা হলো, দেখুন, যে এটা দুঃখজনক ঘটনা হতে পারে যে কায়সার হামিদের মেয়ে এখন লাইফ সাপোর্টে, কিন্তু মূল বিষয়টা এখানে দেখতে হবে। সেটা হলো এই কায়সার হামিদ 5 আগস্ট 2024 সালের, সে, তার স্ত্রী এবং সম্ভবত এই মেয়েও ছিল, মেয়েটা ছিল কি ছিল না ওখানে আমি ধরতে পারিনি, আমি একটা ভিডিওতে দেখলাম কায়সার হামিদ নিজে গণভবনে ডাকাতি করছে। কায়সার হামিদের বউ ক্যামেরার সামনে দেখাচ্ছে সে কি কি চুরি করে এনেছে। এটা দেখে আমি তাজ্জব বনে গেলাম। কায়সার হামিদ বাংলাদেশের একটা পরিচিত মুখ, সে একটা জাতীয় ন্যাশনাল টিমের ফুটবলার ছিল, সবাই তাকে বাংলাদেশে চেনে। চিন্তা করতে পারেন এই পর্যায়ের একটা মানুষ গণভবনে ডাকাতি করতে গেছে 2024 সালের 5 আগস্ট। আমার আজকে সব আলোচনার মূল কথা এটাই, যে 24-এর জঙ্গি উত্থানে বা জঙ্গি কোয়ালিশনের যারা সমর্থক, যারা সদস্য হয়েছে, তাদের মধ্যে এমনকি যারা সেলিব্রিটি বলে আমরা বুঝি, তাদের যে সাংস্কৃতিক মান কত নিচের, রুচি কত নিচের, এইটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমাদের যারা আমাদের মধ্যে বয়স্ক মুরব্বী আছেন তারা, হ্যাঁ, সামনে যখন এই 24-এর জঙ্গি কোয়ালিশনের পতন হবে তাদের বিভিন্ন দুর্গে তো আমরা হানা দেব। সেই দুর্গগুলোতে আমরা অবশ্যই হানা দেব, এবং বিশেষ করে এই ইউনূসের কোথায় কি আছে এগুলো তো আমরা রাখবো না বাংলাদেশে, এটা কোনোভাবেই আমরা সহ্য করব না। এবং ইউনূস যদি এর মধ্যে পালিয়ে না যায়, অর্থাৎ আমাদের বিজয়ের আগে পালিয়ে গিয়ে ইউনূস যদি আপনার ধরেন মার্কিন দেশে পালিয়ে গিয়ে সেখানে মারা গেল, সেখানে তার কবর হলো বা কি করলো, সে তার দেহ হাসপাতালে দিয়ে দিতে পারে, আমাদের তখন আসলে কিছু করার থাকবে না। কিন্তু এই ইউনূস যদি বাংলাদেশে মৃত্যুবরণ করে এবং তার যদি বাংলাদেশে একটা কবর থাকে, আমাদের বিজয় হওয়ার পরে আমরা তো সব রকমের মানবাধিকার ফলো করে এই ইউনূসের কবর তো শুধু না, কবরের নিচের 36 হাত মাটি তুলে আমরা তো এগুলো কিন্তু বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব। এখানে তো কোনো আমাদের কারো বোধহয় দ্বিমত থাকবে না। কেন এটা দিতে হবে জানেন? এইটা দিতে হবে যে ইউনূস যে সারা বিশ্বের মধ্যে যে একটা বিস্ময় সৃষ্টি করেছে, যে নোবেল প্রাইজ পেয়ে পশ্চিমাদের দ্বারা হৃষ্টপুষ্ট হয়ে সে যেইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করলো, যেভাবে বাংলাদেশটাকে দখল করলো, যেভাবে সে শুরু থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, সে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে লেগেছিল, যেভাবে সে পদ্মা সেতুর পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অংশগ্রহণ নয়, সে যেভাবে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ইউএস গভর্নমেন্ট, বিশ্বব্যাংক এদের সাথে যোগ সাজস করে যে ষড়যন্ত্র করে বিশ্বব্যাংকে যেভাবে ফিরিয়ে নিল, পরবর্তীতে দেখুন এই ইউনূসটা ম্যাটিকুলাস ডিজাইন করে জঙ্গিদের দিয়ে 2024 সালের জঙ্গি উত্থানকালে আপনার শিশু হত্যা করেছে অনেকগুলো, আমরা জানি এই জঙ্গিরাই হত্যা করেছে, এখন এগুলো বের হয়ে যাচ্ছে। আল্লাহর কি গজব দেখেন, এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূস শুধু তখনই শিশু হত্যা করে নাই, সে লোকটাই এত বাজে যে সে তার শাসন আমলে সে টিকা তো দেই নাই, টিকার ব্যবস্থাও করে নাই, এবং যার ফলে আজকে বাংলাদেশে 400-র মতো শিশু হামে মারা গেল। এই অপরাধগুলো কিন্তু একের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রকম একটা নরপিশাচ ইতিহাসে আমার জানা মতে সবচেয়ে ভয়ঙ্কর একটা গণশত্রু, তাকে তো আমরা যথেষ্ট শাস্তি দিব। আমি যেটা বলেছি, ইউনূসের কবর তো শুধু না, ইউনূসের বাড়ি ঘর যা কিছু আছে বাংলাদেশে, এবং তার আরো অনেক কিছু, এগুলো সময় মতো আমরা বলবো, তার তো কোনো নাম নিশানা বাংলাদেশে থাকবে না, সেগুলো তো আমরা আইনানুগ ভাবে আমরা এটা করব। কিন্তু আমরা কি ওইখানে গিয়ে ইউনূসের বউয়ের কাপড় চোপড় বা তার মেয়ের কাপড় চোপড় নিয়ে টানাটানি করব? আমরা করব না।
এবং আমাদের মধ্যে যারা অবুঝ আছে, ছোট আছে, তাদেরকেও আমি অনুরোধ করব যে গণভবনে আমরা যে অসভ্যতা দেখেছি, আমরা যেন ভবিষ্যতে ইউনূসের বাড়িতে গিয়ে এই অসভ্যতা না করি। আমরা সবকিছু ক্রোক করব, আইনানুগ সব করব, এমনকি ইউনূসের কবরটাকেও একেবারে কবরের নিচে 36 হাত মাটি আমরা ট্রাকে করে নিয়ে গিয়ে কিন্তু কক্সবাজারে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিব। ইউনূস নামে কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। কিন্তু তারপরও কিন্তু আমরা ইউনূসের বউয়ের শাড়ি নিয়ে টানাটানি করব না, ইউনূসের মেয়ের কাপড় চোপড় নিয়ে আমরা টানাটানি করব না, তাদের চিরুনি আমরা ধরবো না। আমাদের কিন্তু এই সাংস্কৃতিক মানটা বজায় রাখতে হবে। যেই জায়গায় এসেছিলাম, যে দেখুন এই কায়সার হামিদ কত বড় দুর্বৃত্ত। কায়সার হামিদের মার সাথে আমার একটু দেখা হয়েছিল ইতালিতে। মহিলা তো বড় দাবা খেলোয়াড়, 7-8 জন দাবা খেলোয়াড় নিয়ে সে বিভিন্ন দেশে যায়। ইতালি তো একবার এসেছিল, আমরা কি কি তাদেরকে হেল্প করছিলাম। সেটা 2005 সালের দিকে হতে পারে, যখন বিএনপি সরকার ক্ষমতায়। ঠিক আছে, কিন্তু দেখেন এগুলো, এই মানুষগুলা কিন্তু বিহারি বা পশ্চিম পাকিস্তানি আমার ধারণা। কারণ হলো কোনো বাঙালি কায়সার হামিদের মতো দুর্বৃত্তপনা কি করতে পারে? এত সে তার একটা তাকে সমাজ চেনে, সে গেছে গণভবনে ডাকাতি করতে, তার বউ ডাকাতি করতেছে, মেয়ে ডাকাতি করছে। ছি 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 ছি, এটা দেখার পরে আমার যে অবস্থা হলো, আমার তো আসলে মনে হলো যে এই ধরনের যে আবর্জনা বাংলাদেশের সমাজে আছে, এরা কি করতে পারে এটা আমাদের দেখার বিষয় না। এরা ফুটবল খেলতে পারে না, মহাকাব্য রচনা করতে পারে না, নোবেল প্রাইজ পাইতে পারে ইউনূসের মতো, এগুলো আমাদের দেখার বিষয় নাই। এই আবর্জনাগুলোকে বাংলাদেশ সমাজ থেকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানি হলেই যে ঘৃণার বস্তু হবে তা নয়। আমাদের একজন সিনেমার নায়ক ছিল জাভেদ নামে, উনি তো পশ্চিম পাকিস্তানের। ওনাকে নিয়ে কেউ ঘৃণা ছড়াচ্ছে সমাজে? ছড়াচ্ছে না। কিন্তু এই পাকিস্তানি মানসিকতার যে লোকগুলা, এদের যে সাংস্কৃতিক মান, এটা এত নিচের যে একজন জাতীয় ফুটবলার হয়ে গণভবনে সে ডাকাতি করতে গেছে। এটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না, কোনোভাবেই এটা মাফ করার কোনো সুযোগ নাই। তারপরে যে জিনিসটা আজকে বলেছিলাম যে দেখুন, এখন আমাদের আসলে মোটা দাগে এই লাল বদরদের নিয়ে অনেক তর্ক হচ্ছে। 2024-এর অনেকে লাল বদর হয়েছে, হয় নাই, অনেকে এই জায়গায় সমর্থন দিয়েছে। এদের অনেকেই এখন কিন্তু বাংলাদেশের মানে এই জিনিসটা যে তাদের ভুল ছিল এগুলা বলছে। এদেরকে এগুলা বলতে দেন, এগুলো স্বীকার করতে দেন। আমরা দেখেছি যে এই জঙ্গিদের সমর্থন করে যারা অনেক কিছু করেছে, যেমন আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্না, আনিস আলমগীর, পরবর্তীতে তো ইউনূস এদেরকেও জেলে নিয়েছে, জেলে নিয়ে তো এদেরকে বুঝিয়ে দিয়েছে যে এরা ভুল করেছে। তো এইসব লোকজনের প্রতি আপনারা কঠোর হবেন না, আরো যারা যারা এখানে আছে। আর এরা তো কেউ দাবি করছে না যে আমি আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের, তাদেরকে তাদের কাজ করতে দেন। কিন্তু যেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে 24-এ যে আমাদের এত মানুষ ভুল করেছে, সেটা যাতে ভবিষ্যতে ভুল না করে, এর জন্য আমাদের কি ধরনের বুদ্ধিবৃত্তিক উন্নতি সমাজে ঘটানো দরকার, কিভাবে জঙ্গিরা এত বড় সুযোগ বাংলাদেশে পেয়ে গেল, সেটা আমাদের ভালো করে চিন্তা করে কার্যক্রম গ্রহণ করতে হবে। কিন্তু লাল বদর নিয়ে অনেক বেশি কি বলবো, যে মানে সবচেয়ে বড় কথা হলো এগুলো নিয়ে যেন ব্যক্তিগত রেষারেষিতে পড়ে কাউকে যেন কালার করার দরকার নাই। আমি মনে করি যে যার যার মতো কাজ করুক। ভুল বোঝারও অনেক আছে, আবার অনেকে এদের মধ্যে যারা বুদ্ধিমান তারা তো বুঝে গেছে যে 24-এর যারা লাল বদর হয়েছিল, যারা জঙ্গি কোয়ালিশন করেছে, এরা বাংলাদেশে আসলে আলটিমেটলি থাকতে পারবে না। কারণ লাল বদর এবং জঙ্গি উত্থানটা কিন্তু পরাজিত হয়ে গেছে। পরাজিত, আমি বারবার বলেছি যে কিভাবে পরাজিত হয়ে গেছে। ওই যে পিনাকি আর তাজ হাসমি বলছিল না যে সব আওয়ামী লীগকে মেরে ফেলো, তারা তো মেরে ফেলতে পারেনি সব আওয়ামী লীগকে। এই মেরে না ফেলতে পারাতেই কিন্তু ওদের ওই জজবা কিন্তু পরাজিত হয়ে গেছে। এখন এদের শুধু আপনারা ভবিষ্যতে পরাজয়ই দেখতে পাবেন। সুতরাং সেই ক্ষেত্রে তো যারা এদের মধ্যে যারা চিহ্নিত দাগী, তারা তো সবাই মিলে এখন ঐক্যবদ্ধভাবে কোনো না কোনোভাবে, সেই তারেক রহমানের পিছনে হোক, জামাতের পেছনে হোক, এনসিপির পেছনে হোক, সংঘবদ্ধ হয়ে তাদের যে এই রাষ্ট্রটাকে যে দখল করে রেখেছে, এটা দীর্ঘায়িত করার চেষ্টা তারা করবে। কিন্তু তারা এখানে সফল হবে না। কিন্তু এই চেষ্টাটা তাদের জন্য জেনুইন, এটা তাদের অস্তিত্বের প্রশ্ন। সেখানে আপনি সলিমুল্লাহ বলুন, ফরাদ মজার বলুন, নুরুল কবির বলুন, জিল্লুর রহমান বলুন, কিংবা সিনেমা নাটকের অনেক লোকজন যেগুলো আছে, এদের কিন্তু ঐক্যবদ্ধ চেষ্টা থাকবে। কারণ হলো এরা এত বড় একটা অপরাধ বাংলাদেশের সাথে করেছে, এর জবাব কিন্তু ওদেরকে দিতে হবে। সুতরাং ওরা যতদিন পারে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু লাল বদরটা
সেদিনই পরাজিত হয়ে গেছে যেদিন তারা বাংলাদেশের 6, 7, 8 কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে খুন করতে পারেনি। কিন্তু আবার খুন করেছেও। আমরা তো মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 32 নাম্বার ভেঙে দেওয়া মানে আমাদের সবাইকে খুন করা। অর্থাৎ ফিজিক্যালি আমাদের খুন করতে না পেরেও ওরা আমাদের খুন করেছে, এবং সময় মতো কিন্তু দেখবেন যে এটার জবাব হবে, এবং এই জবাবের তোড়ে কিন্তু সত্যিকারের যারা অপরাধী এই সমাজের, যারা 71-এর স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী, এরা কিন্তু সবাই খড়কুটোর মতো ভেসে যাবে, তাদেরকে কেউ রক্ষা করতে পারেনি। কিন্তু আমাদেরকে আপাতত এগুলো চিন্তা ভাবনা করে এগুতে হবে, এবং কায়সার হামিদের মতো একটা নিম্নমানের নিকৃষ্ট কীটকে আমি ধিক্কার জানাচ্ছি। এদেরকে যথাযথ বিচার করতে হবে। একজন জাতীয় পর্যায়ের ফুটবলার হয়ে সে বউ বাচ্চা নিয়ে পুরা পরিবার নিয়ে গণভবনে ডাকাতি করতে গেছে। এর চেয়ে নিন্দার, এর চেয়ে বলবো যে নিচু মানের কাজ পৃথিবীতে খুব কম হোক। বাংলাদেশের উত্তর সীমান্তে কি এমন ঘটছে? কেন হঠাৎ করেই দিল্লির মিডিয়া, কতিপয় সামরিক বিশ্লেষক, এমনকি কোন কোন সাবেক সেনা কর্মকর্তাও লালমনিরহাট নিয়ে বেশ উদ্বিগ্ন? বাংলাদেশ কি শুধু একটি বিমান ঘাঁটি আধুনিক করছে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন শক্তির খেলা? লালমনিরহাট শুধু একটি বিমানবন্দরের নাম নয় বা বিমান ঘাটের নাম নয়, এটি এখন ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মানে এই সবকটি রাষ্ট্রের ভূ রাজনীতির এক বিস্ফোরক কেন্দ্রবিন্দু। আজ আলোচনা করব কেন ভারতের কাছে লালমনিরহাট এখন মাথা ব্যথার নাম, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি কেন দিল্লিকে অস্বস্তিতে ফেলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি চীন ও পাকিস্তানের সহায়তায় ভারতের জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করছে? গত বছরের এপ্রিলেই খবর ছড়িয়ে পড়ে লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি। আসলে এটি নির্মাণ করা হচ্ছে বললে ভুল বলা হবে, কারণ এটি একসময়, মানে লালমনিরহাট বিমানবন্দর একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ছিল। এটি 1931 সালে সামরিক বিমান ঘাঁটি হিসেবে নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি পরিত্যক্ত হয়ে যায়। তবে 1971 সালের যুদ্ধে পাকিস্তানি বাহিনী এটি ব্যবহার করেছিল। এখন সেটাকেই আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিষয়টিকে দেখা হচ্ছে স্বাভাবিক সামরিক উন্নয়ন হিসেবে। বলা হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করতেই পারে। কিন্তু আমরা একটু দেখবো যে ক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়াটা কি। আগেই বললাম যে ভারতীয় কিছু মিডিয়া এমন ভাবে সংবাদ প্রকাশ করেছে যেন বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন কোন সামরিক ঝড় তৈরি হচ্ছে। দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি, আনন্দবাজার সহ আরো কিছু কাগজে একের পর এক সংবাদ মাধ্যম বলতে শুরু করেছে এই প্রকল্পে চীন এবং পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বা থাকতে পারে। আসলে এখানেই ভারতের মূল ভয়টা, কারণ লালমনিরহাট থেকে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে যেটা আমরা চিনি, এর দূরত্ব খুবই কম, 20 কিলোমিটারের মতো। এই চিকেন স্নেক হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের জীবনরেখা, লাইফলাইন। মাত্র অল্প কয়েক কিলোমিটারের একটি করিডোরের মাধ্যমে, 20-22 কিলোমিটারের একটি প্রস্থ করিডোরের, এর মাধ্যমে আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড সহ পুরো 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই করিডোরে কোনো ধরনের সামরিক চাপ তৈরি হলে ভারত ভয়াবহ কৌশলগত সংকটে পড়ে যেতে পারে। ঠিক এই কারণেই ভারত লালমনিরহাটকে দেখছে সম্ভাব্য কৌশলগত হুমকি হিসেবে। আমরা জানি অন্তর্বর্তী সরকারের সময় মোহাম্মদ ইউনূস প্রকাশ্যেই ভারতকে অস্বস্তিতে ফেলার মতো অনেক বক্তব্য দিয়েছেন। ভারতের 7 সিস্টার্স নিয়েও তার বক্তব্য দিল্লিতে যথেষ্ট সন্দেহের জন্ম দিয়েছে। ভারত তখন থেকেই
আশঙ্কা করতে শুরু করেছে বাংলাদেশ কি ধীরে ধীরে চীনের কৌশলগত বলয়ে ঢুকে যাচ্ছে। কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চীন, এটি আমরা সবাই জানি। ভারতের চারপাশে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে। দেখুন, পাকিস্তানে গওয়াদার বন্দর, শ্রীলঙ্কায় হাম্বানটোটা, মিয়ানমারে কিয়াকফিউ, মানে আর এখন যদি এগুলোর সঙ্গে যদি বাংলাদেশের উত্তরাঞ্চলও চীনের সামরিক প্রযুক্তি বা রাডার নেটওয়ার্কের আওতায় ঢুকে পড়ে, তাহলে দিল্লির জন্য সেটা বড় চাপ হয়ে দাঁড়াবে। এ কারণেই ভারতীয় মিডিয়া বারবার বলছে লালমনিরহাটে তৈরি হচ্ছে সম্ভাব্য আকাশ প্রতিরক্ষা বলয়। ভারতীয় সামরিক সূত্রগুলো বিমান প্রতিরক্ষা এবং রাডার স্থাপন প্রক্রিয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মানে ভারতীয় সূত্রগুলো বলেছে মার্কিন সামরিক বাহিনীর মদতে এটি নির্মিত এবং আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া তুরস্ক চীনের সঙ্গেও প্রযুক্তিগত আলোচনা চলছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। তো এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ শুধু রানওয়ে বানাচ্ছে না লালমনিরহাটে, বাংলাদেশ আকাশ নজরদারি সক্ষমতা বাড়াচ্ছে। অর্থাৎ উত্তর সীমান্তে কে উঠছে, কি উঠছে, কোথা থেকে আসছে, সবকিছু পর্যবেক্ষণের সক্ষমতা তৈরি করছে বাংলাদেশ। এটাই ভারতের অস্বস্তির বড় কারণ বলে বিশেষজ্ঞরা বলছেন। কারণ বাংলাদেশ যদি আধুনিক রাডার, যুদ্ধ বিমান, ড্রোন প্রতিরক্ষা এবং শক্তিশালী বিমান ঘাঁটি তৈরি করে, তাহলে আঞ্চলিক সামরিক ভারসাম্যেও পরিবর্তন আসবে। ভারত মনে করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তের একেবারে কাছে চীনা সামরিক উপস্থিতির আশঙ্কাও তৈরি হবে। এছাড়া বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনের সম্পৃক্ততাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ। বাংলাদেশ দীর্ঘমেয়াদে চীনকে পুরো তিস্তা প্রকল্প দেওয়ার চিন্তা করছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায় এমন ইঙ্গিতই মিলেছে। এসব কারণেই শিলিগুড়ি করিডোরের কাছে চীনের এই সম্ভাব্য অবস্থানকে, মানে যেটি ভারত মনে করছে, এটিকে তারা ভারত হুমকি হিসেবেই দেখছে। তবে প্রকাশ্যে ভারত খুব বেশি কিছু বলছে না, কিন্তু তাদের কর্মকাণ্ড অনেক কিছুই বলে দিচ্ছে। ভারত মনে করছে বাংলাদেশ এই বিষয়ে তাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। কারণ 2025 সালে বাংলাদেশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে এখানে কোনো ধরনের সামরিক কর্মতৎপরতা অনুষ্ঠিত হবে না, এটি বলা হয়েছিল। সে কারণে তারা বলছে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। কারণ আরো একটি আমরা বুঝতে পারি ভারতের যে তৎপরতার বিষয়টি, 2025 সালের 8 আগস্ট ভারতের লোকসভায় একটি তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি বলেছেন ভারত সরকার বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি সংক্রান্ত প্রতিবেদনগুলো আমলে নিয়েছে। জাতীয় নিরাপত্তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত ঘটনা প্রবাহের উপর ভারত নজর রাখছে এবং তা সুরক্ষিত করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। এছাড়া যদি আবার দেখি, গত বছরের 16 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল কুন্দন কুমার সিং তার নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের 3 সদস্যের একটি দল বাংলাদেশে এসেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এটি নিয়ে আমরা তখন কন্টেন্ট করেছিলাম। এই সফরকালে তারা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে লালমনিরহাট বিমান ঘাঁটি এবং নিকটবর্তী ঠাকুরগাঁও বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। এর কিছুদিন পরে ওখানে যে হ্যাঙ্গারটি তৈরি হচ্ছিল সেটি কিছুদিন বন্ধ ছিল, পরে আবার এটি নির্মাণ শুরু হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। 2025 সালের 23 মে ভারতের সাবেক উপসেনাপ্রধান সুব্রতা সাহা হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিমান ঘাঁটি হোক বা অন্য যে কোনো পরিকাঠামো প্রয়োজন পড়লে তা গুড়িয়ে দিতে ভারতের খুব একটা সময় লাগবে না। মানে তিনি কেন এত সতর্ক প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া জানালেন, এটি বোধগম্য নয়।
তার এই কথাগুলো এসেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারে। তিনি সেখানে এক কলামে কথাগুলো বলেছেন। তো যেটা বলছিলাম যে সবকিছুর যে প্রতিক্রিয়া, ভারতও কিন্তু এখানে বসে নেই। ইতিমধ্যেই ভারত উত্তর ত্রিপুরায় কৈলাসহর বিমানবন্দর পুনরুজ্জীবনের কাজ শুরু করেছে। আসামের ধুবড়িতে নতুন সামরিক স্টেশন চালু করেছে, সেখানে প্রায় 1500-র মতো সেনা মোতায়েন রয়েছে বা করা যাবে। অর্থাৎ ভারতও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সীমান্তের, বাংলাদেশ সীমান্তের কাছে অনেক জায়গায় তারা তাদের এই সামরিক প্রস্তুতিগুলো তারা নিচ্ছে। তা আপনি আমি আমরা সবাই জানি